প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। রয়েছেন এলাইনস খান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। সায়ন্ত সাখাওয়াত, গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। আর এই খায়রুল হকের গুণের কোনো শেষ নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মামলার মূল রায়দানকারী তিনি। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল। খায়রুল হকের নেতৃত্বে এই 3 জনের আপিল বিভাগের বেঞ্চেই শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। আর খালেদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই তারা একতরফা রায় দিয়েছিলেন। ওনার আরেকটি গুণও রয়েছে, সেটি হলো যে উনি জিয়াউর রহমানের নাম এমন অবস্থায় রয়েছে যে উনি স্বাধীনতার ঘোষক। সমস্ত প্রকাশনী বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছিলেন। কি বলবেন? খায়রুল হকের গ্রেপ্তারের খবরটা শুনে ভালো লেগেছে, আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। কেন? খায়রুল হককে গ্রেপ্তারের দাবি আমরা অনেক দিন থেকে জানিয়ে আসছিলাম এবং মাঝখানে এরকম একটা সংবাদ চাউর হয়েছিল যে সে দেশ ছেড়ে পালিয়েছে, এবং তখন এই সরকারের কাছে আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে তার মতো একজন লোক দেশ ছেড়ে যেতে পারলো কি করে। তো ফাইনালি দেখা গেল তিনি দেশেই ছিলেন, আত্মগোপনে ছিলেন, পালিয়েছিলেন। তিনি একজন প্রধান বিচারপতি, আইন কমিশনের দায়িত্বে ছিলেন। তিনি যদি অপরাধ না করে থাকেন তাহলে তাকে পালিয়ে থাকতে হলো কেন? তিনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাহলে আত্মসমর্পণই করতে পারতেন। এই খায়রুল হক বাংলাদেশে এই যে গত ফ্যাসিবাদের উত্থান এবং স্থায়ীভাবে জেকে বসার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার সঙ্গে খায়রুল হকের নাম ওতপ্রোতভাবে জড়িত এবং বাংলাদেশের অনেক বিধি ব্যবস্থা নষ্টের মূলে এই ভদ্রলোক। তিনি আওয়ামী লীগের কর্মীদের থেকে একটুও কম ছিলেন না। একদম তার বাইরের পোশাকটা ছিল বিচারপতির, কিন্তু তার ভেতরটা ছিল আওয়ামী লীগ কর্মীর। এবং তার খাসলত খুব ভালো ছিল এরকম বলা যাবে না। তিনি হাইকোর্টের বিচারপতি থাকা অবস্থায় 10 লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ নেওয়ার রেকর্ডও তার আছে, যেটা 2009 সালে হাইকোর্টের বিচারপতি থাকা অবস্থায় সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট শাখায় তার নামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ টাকা ডিসবার্স হওয়ার খবর সংবাদ মাধ্যমে এসেছিল। পরবর্তীতে এসে দেখেন সেই লোক যেহেতু ওই যে যার নুন খায় তার একটু গুণ তো গাইতে হয়, তারপর আবার ভেতরে লালন করে ফ্যাসিবাদ, আওয়ামী বাকশালী সেই মানসিকতা, সে তার প্রতিদান দিল। প্রতিদান দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো শেখ হাসিনার চাওয়াকে বাস্তবায়ন করবার জন্য এবং ত্রাণ নেওয়ার জন্য, ত্রাণ খাওয়ার জন্য। ওনার একটা নামও কিন্তু এরকম, অনেকে স্লোগান ওনাকে নিয়ে বলছিল যে ত্রাণ খায় রুল দেয়, তার নাম খায়রুল, মানে ত্রাণ খাই রুল দেই, সেই জন্য উনি খায়রুল। তো খেয়ে দিয়ে রুল দেয়। এই রুলের মধ্যে আপনি যে কটা উল্লেখ করলেন, বেগম খালেদা জিয়াকে তার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত একটা বাড়ি সেখান থেকে বের করে দিল মইনুল হক রোড থেকে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা স্বতঃসিদ্ধ করা। আওয়ামী লীগের পক্ষের যে লেখক বুদ্ধিজীবী তারা পর্যন্ত সরাসরি ঘোষক এক পর্যায়ে না বললেও ইনিয়ে বিনিয়ে ওই কথাটা বলছে যে রেডিওতে তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা প্রচার হওয়াতে তারা দিকবিদিক শূন্য অবস্থা থেকে একটা দিক খুঁজে পেয়েছিলেন, যাক সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে। যখন শেখ মুজিব 25শে মার্চ রাতে আত্মসমর্পণ হোক অথবা গ্রেপ্তারি করা হোক, তাকে তো নিয়ে যাওয়া হলো এবং সে নিয়ে যাওয়ার পরে দেশের জন্য কোনো মেসেজ নাই, কোনো বার্তা নাই, তারা কি করবে দেশবাসী। সেই সময় তারা শুনলেন যে একজন মেজর তিনি রেডিওতে বলছেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিলেন এবং বিদেশিদের কাছে সাহায্য প্রার্থনা করলেন। সেইটা দেখে সবাই একটা উজ্জীবিত হলো যে যাক, তাহলে সেনাবাহিনী এই যুদ্ধে জড়িয়েছে, আমাদের তাহলে একটা দিক খুঁজে পেলাম, আমাদের আর পিছু হটার সুযোগ নেই। সেই জিয়াউর রহমানের নাম কোনো প্রকাশনায় থাকা যাবে না নিষিদ্ধ করলো। ফাইনালি যে আকামটা করলো সেটা হলো আওয়ামী লীগ প্রথমে হলো একটা বিশেষ কমিটি করলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যাচাই বাছাইয়ের জন্য। যেই দিন কমিটি করলো 2009 সালেই, সেই কমিটি করবার
পরের দিনই কিন্তু বিএনপি তারা প্রেস কনফারেন্স করে বলল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে চায় আওয়ামী লীগ। সেই যে কমিটির কাছে আওয়ামী লীগের তরফ থেকে তাদের দলীয় যে প্রস্তাবনা ছিল সেটাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে ছিল, কিন্তু সেটা শেখ হাসিনার বিশেষ ইচ্ছায় খায়রুল হক রায় দিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের। এবং বাংলাদেশের মানুষ মানে গণতান্ত্রিক অধিকার বলতে অনেক কিছুকে তারা বোঝে না, কিন্তু একটা অধিকার তারা বোঝে, সেটা হলো আমার কাছ থেকে প্রতিশ্রুতি দিয়ে আমার পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে কাজ করবার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিবা, নেওয়ার পরে পোলটি খেয়ে আমার সঙ্গে চোখ রাঙানি দেখাবা, সুতরাং 5 বছর পর ভোট আসুক জবাবটা দিয়ে দিব। এই যে জবাব দেওয়ার যে একমাত্র অধিকারটা দেশের জনগণের হাতে ছিল, সেই অধিকারটা কেড়ে নিল কিন্তু এই খায়রুল। এবং এই অধিকার কেড়ে না নিতে পারলে কিন্তু বাংলাদেশ ফ্যাসিবাদ কায়েম হয় না বাংলাদেশে। মানুষ যদি 14 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে পারত, তাহলে তো শেখ হাসিনার ওই যে 2008 সালে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে 14 সাল পর্যন্ত যা করেছে, গণজাগরণ মঞ্চ, জামায়াত ইসলামের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবদেরকে যে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে যে হত্যা করা, বিএনপির সহ সব রাজনৈতিক দল যারা সরকারের বিরুদ্ধ পক্ষ ছিল তারা নিশ্চিহ্ন করবার যে নীল নকশা, সেই দল তো লুটপাটতন্ত্র কায়েম করা, তারা তো মানুষের ভোটে ক্ষমতায় থাকবার কথা না। সেইটা যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো তাহলে 2014-তে তো আওয়ামী লীগ ক্ষমতায় আসে না, ক্ষমতায় না এলে ফ্যাসিবাদ হতো কি করে? সুতরাং এই যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হলো, এই যে তারা রাতের ভোট এবং আমিরামি ভোটে 3টে ইলেকশনে তারা পার পেয়ে গেল, এবং এর ফলে দেশে যে লুটপাট, হত্যা, হামলা, গুম খুন যা কিছু হলো, এবং সর্বশেষ 1,500-এর উপরে মানুষ হত্যা করে, গণহত্যা করে পালিয়ে গেল, এই সমস্ত কিছু যা কিছু ঘটেছে এটা ঘটতে পারতো। সুতরাং আপনি যদি যে কোনো বিচারেই বিবেচনা করেন আপনি যে এর মূলে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়া, শুধু সেই বাতিলটা শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের ইচ্ছায় খায়রুল হকই পূরণ করেছে, এই লোক কোনোভাবেই মাপ পেতে পারে না। তার নামে যাত্রাবাড়ির মামলা হোক, মিরপুরের মামলা হোক, 64 জেলায় মামলা হোক, এই গণঅভ্যুত্থানে খুনের মামলা হোক, এইটা আমার কাছে কোনো মামলাই না। ওনার কাছে বাংলাদেশ হত্যার মামলা হতে হবে। সে বাংলাদেশের জনগণের অধিকারকে হত্যা করেছে, গোটা বাংলাদেশকে হত্যা করেছে, এবং প্রকাশ্য আদালতে ওনার ওই যে বাংলাদেশে যা কিছু ঘটেছে এর দায় ওনাকে দিয়ে প্রত্যক্ষভাবে ওনাকে শাস্তির আওতায় আনতে হবে। এলাইন ওয়াস খান, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায় দিয়েছিলেন যে বেঞ্চ, এবং যে 4 জন বিচারক সেখানে ছিলেন, তারা সবাই কিন্তু একে একে পরবর্তী সময় প্রধান বিচারপতি হয়েছেন। এবং প্রধান বিচারপতি পদ থেকে যখন তারা সরে যান বা তাদের মেয়াদ শেষ হয়ে যায়, এরপরে সবাইকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে, নানান পদে বসানো হয়েছে। এবং সম্ভবত এই প্রথম বাংলাদেশে কোনো প্রধান বিচারপতি গ্রেপ্তার হলেন। খায়রুল হকেরা শুধু এই কুকর্মগুলি করেননি, বরঞ্চ এই বিচার ব্যবস্থাকে বিতর্কিত পর্যন্ত করেছেন। কি বলবেন? একটা কথা হল পরিষ্কার, অত্যন্ত পরিষ্কার, যে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন মূল ভিত্তিটা, শক্তিটা হলো খায়রুল করে গেছে। এবং বিচার বিভাগ সম্পর্কে আমাদের লোকেরা খুব ভয় পায় কথা বলতে, কারণ কিছু বললেই যদি কন্টেম্পটে চলে যায়। ওই সময় মনে হয়েছে যে বিচার বিভাগ মানে কি বলা যায় এটাকে, এটাও একটা লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছিল নিঃসন্দেহে। এবং সায়ন্ত যে কথাটা বলছে যে উনি যদি অপরাধী না করবেন তো উনি পালাইছেন কেন, এবং আমাদের রাজনৈতিক ইতিহাস কেন, আমার মনে হয় যে যত জায়গায় ফ্যাসিবাদী শাসন, স্বৈর শাসন কায়েম হয়েছে, কোনো জায়গাতে আমার মনে হয় না বিচার বিভাগ এতটা ফ্যাসিবাদী শাসনের সাথে পরিপূরক হয়ে গেছে যেটা বাংলাদেশে করেছে। এবং এই কারণে কিন্তু আমরা দেখলাম যে 5 আগস্টের পরে কি হলো, এবং প্রধান বিচারপতি আপিল ডিভিশন এবং এই যে আরেকজন প্রধান বিচারপতি সর্বশেষ যিনি পালিয়ে গেলেন, এবং এরা বুঝতে পেরেছে যে তারা কাজগুলি ভালো করেন নাই, বিচারের মুখোমুখি হতে হবে। তো সুতরাং এই যে সায়ন্ত যে কথাটা বলেছে, আমি ওই জায়গায় এক জায়গায় হতে পারি যে সে ছোটোখাটো কোনো অপরাধ করে নাই, একটা দেশের 18 কোটি মানুষের স্বপ্নকে ভেঙে কান করে দিয়েছে। যে দেশটা স্বাধীন হয়েছে গণতন্ত্র কায়েমের জন্যে, যে দেশটা স্বাধীন হয়েছে মুক্ত বুদ্ধি চর্চার জন্যে, যে দেশটা স্বাধীন হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা ভোগ করার জন্যে, যে দেশটা স্বাধীন হয়েছে একটা মানবিক রাষ্ট্র গঠন করার জন্যে, সবগুলি
জিনিসকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ পর্যায়ক্রমে, এবং সর্বশেষ এই বিচারে এই যে খায়রুল হকের নেতৃত্বে এই বিচার বিভাগ। সুতরাং সামগ্রিকভাবে এই দেশকে একটা ধ্বংসের জায়গায় নিয়ে যাওয়ার জন্যে এবং মানুষের স্বপ্নকে ধ্বংস করার জন্যে, মানবিক গুণাবলীকে ধ্বংস করার জন্যে এই খায়রুল হকের বিচার আমার মনে হয় যে, যেটাকে আমরা বলে থাকি সবসময় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার, যে আগামীতে যাতে কোনো বিচারপতি কোনো সরকারের পরিপূরক হিসাবে যাতে আর কাজ না করে। এবং এই যে আপনি যেটা বলেছেন যে যে 4 জন বিচারপতি যে করে মানে রায় দিয়েছিল তাদের প্রত্যেকে পরবর্তীকালে, আসলে এটা একটা পলিটিক্যাল উভয়ের একটা পলিটিক্যাল মানে সিদ্ধান্তের প্রেক্ষাপটে যে পরস্পর ঘটনাগুলি ঘটছে, পরপর ঘটনাগুলি ঘটছে, আলাদাই কিছু না। আমার মনে হয় কোনো সামান্য সেন্সিবল মানুষ, যে খারাপ মানুষ যদি বিচারপতি হয়, আমার মনে হয় এত কিছুটা সেন্সিবল হওয়া উচিত, কিন্তু এদের মধ্যে সেটা দেখা যায় নাই। অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিস থেকে যেভাবে নির্দেশ আসছে সেইভাবে সবগুলি ঘটনাগুলি ঘটেছে। তা না হলে কিভাবে জিয়া রহমানের ঘোষণাকে, যেটা মানে একটা সেটেল বিষয়, সেটাকে বিচার বিভাগের মধ্যে এনে এই রায় প্রদান করা কতটা উদ্দেশ্য প্রণোদিত? আমি যেটা মনে করে থাকি সেটা হলো যে এই বিচার বিভাগ হাসিনার যত জিঘাংসা, হাসিনার যত প্রতিশোধ, হাসিনার যত ক্রোধ, হাসিনার যত হিংসা, যত বিদ্বেষ, সবগুলি চরিতার্থ করার জন্যে এই বিচার বিভাগের বিচারকগুলিকে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং সেটা তারা যথাযথভাবে পালন করেছে। কিন্তু তারা একবারও ভাবে নাই এই দেশটা কোথায় যাচ্ছে। সুতরাং এই দেশটাকে এভাবে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য মানুষের মধ্যে আজকাল অল্পতেই মানুষ হতাশ হয়ে যাচ্ছে খায়রুল হকের কারণে। 1400 পরিবারে কান্নার রোল, আজকে 22,000 পরিবার আহত হয়ে যারা ছটফট করছে, খায়রুল এদেরও দায়, এই খুনের দায়ও খায়রুলকে নিতে হবে। তার কারণে এটা এতদূর পর্যন্ত শেখ হাসিনা আসতে পারছে। এবং এটা অদ্ভুত ব্যাপার, সমস্ত খারাপ কাজগুলি বিচার বিভাগকে করিয়েছে হাসিনা। এই যে বিচার বিভাগকে এইভাবেই ব্যবহার করা করে বাংলাদেশকে একটা মানে চরম, আজকাল মানুষ স্বপ্নই দেখা ভুলে গেছে যেভাবে শাসন হাসিনা করে গেছে বিচার বিভাগের সহায়তায়। সুতরাং এই যে যেটা সায়ন্ত বলছে যে খুব খুশি হয়েছে, আমার মনে হয় অধিকাংশ লোকই খুশি হয়েছে। সবাই বলছিল যে কোথায় এটা, সেই লোকটা কোথায়। অনেক সময় গুজব ছিল যে সে ভারতে চলে গেছে, ওইখান থেকে লন্ডনে চলে গেছে, আবার কেউ কেউ বলছিল যে ও খুব অসুস্থ, বাসার থেকে বের হচ্ছে না। আসলে সেই আত্মগোপনে ছিল। আমরা মনে করি যে এটা ওই কি বলে ছেলে খেলার মতন এই বিচার হবে না, একদম ভালোভাবে তদন্ত করে খায়রুল হককে বিচারের একটা দৃষ্টান্তমূলক শাস্তিতে আনা উচিত। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, ঠিক 54 বছর পরে বাংলাদেশ টেলিভিশনে বসে এভাবে আমাদের বিচার বিভাগ নিয়ে কথা বলবো, এইভাবে কথা বলবো, এটা ভাবতে পারেনি, কল্পনাই ছিল না। কারণ যেখানে মানুষ বঞ্চিত হলে, মানুষ অত্যাচারিত হলে, মানুষ ন্যায় বিচারের জন্য যেখানে যায়, সেখানে যদি ন্যায় বিচার তো দূরের কথা, অন্যায় চাপিয়ে দেওয়া হয় জাতির উপরে, তাহলে সেই বিচার বিভাগ 54 বছরে আমরা কত দূর গেলাম। 54 বছরে একটা দেশের বিচার বিভাগ যদি এরকম হয়, তাহলে 54 বছরে আমাদের অ্যাচিভমেন্ট কি? এই 16 তলা 15 তলা ভবন, ফ্লাইওভার, এটাই আমাদের অ্যাচিভমেন্ট। সুতরাং মানবিক একটা রাষ্ট্র গঠনের জন্যে একটা শক্তিশালী ন্যায়পরায়ণ যে বিচার বিভাগ আমরা কামনা করতে পারি, আমাদের কামনা চলায়, তার এই অনুপস্থিতি আসলে আমাদের প্রত্যেকটা মানুষকে ব্যথিত করেছে। সায়ন্ত সাকোয়াত, বিচার বিভাগ কিছু লোক পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে কি সব হয়েছে? আমরা জানি নিম্ন আদালতে কিন্তু আওয়ামী লীগ নিয়োগকৃত দলীয় নেতাকর্মীদের যারা বিচারক বানিয়েছেন, তাদের কিন্তু একটা বিরাট সংখ্যক এখনো বহাল তবিয়তে রয়েছে। যদি তাই থাকে, যারা পক্ষপাতমূলক এবং দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতেন, তারা যদি এখনো বহালই থেকে থাকেন, তাহলে কি হবে? আমরা কি সঠিক বিচার পাবো? এরকম যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা ছিল আমাদের, সেই পরিবর্তনটা কোথাওই হয় নাই। এটা শুধু বিচার বিভাগ না, এটা প্রশাসনে, এটা সংবাদ মাধ্যমে, এটা অন্যান্য যেসব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, খুব বেশি পরিবর্তন হয় নাই।
কোনো কোনো জায়গায় প্রধান বা দ্বিতীয় প্রধান এরকম কিছু ব্যক্তিকে হয়তো পরিবর্তন করা হয়েছে, কিন্তু তার যে ওয়ার্কিং ফোর্স বা তার অধীনস্থ যে সোলজার যাদের দিয়ে কাজ ইমপ্লিমেন্ট করাবেন, তারা বেশিরভাগই সংখ্যাগরিষ্ঠ এখন সে আগেরটা রয়ে Right. গেছে। আর কোথাও কোথাও তো কর্তা ব্যক্তিও ওইরকম রয়ে গেছেন যারা মনে প্রাণে ফ্যাসিবাদ লালন করেন, ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, পরে তারা কোনো না কোনো পর্যায়ে এসে হাত মিলিয়েছেন পরিবর্তিত কিন্তু মানসিকতা পরিবর্তন করে নাই। মানসিকতার পরিবর্তন হয়, সেটা বিচার বিভাগও রয়ে গেছে। বরং এই বিচার বিভাগের এটা নিয়ে যেটা এলাহি নেওয়াজ ভাই বলছিলেন যে আদালতের রায়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের ঘোষক নির্ধারণের বিষয়টাও এই বিচার বিভাগের মাধ্যমে করেছে, এবং বলছিলেন যে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আদালতের মাধ্যমে শেখ হাসিনা নিয়েছে। এটাকে একসময় আমরা বলতাম যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলিটা টিপে দিত, ট্রিগার টিপে দিত শেখ হাসিনা। আদালত তার ঘাড়ে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিবাদের রানী তার বন্দুকটা রাখতে দিয়েছে কেন? সেই দায়িত্ব আদালতকে নিতে হবে। আদালত সেই ঘাড় পেতে দিয়েছিল কেন? পৃথিবীর কোথাও এরকম নজির সম্ভবত পাওয়া যাবে না যেখানে ইতিহাস নির্ধারণ করে দেয় আদালত। ইতিহাস মানুষ থেকে মানুষে প্রবাহিত হয়ে একসময় এস্টাবলিশড হয় ইতিহাস হিসেবে। ইতিহাস তো আদালতের রায় দিয়ে নির্ধারণ করে দেবার বিষয় নয়। বাংলাদেশে মুক্তিযুদ্ধের অন্যতম একটা ইতিহাস, স্বাধীনতার ঘোষণা, সেটা নির্ধারণ করে দিয়েছিল শেখ হাসিনার চাওয়া অনুসারে এই আদালত। সুতরাং খায়রুল হকের দায় অনেকের থেকে বেশি। এমনকি বিচারপতি সিনহা, যাকে ক্যান্সার বানিয়ে বিদেশ পাঠিয়ে দিল এবং তার উপর অন্যায় আচরণ এই সরকার করলো বলে আমরা বিচারপতি সিনহার প্রতি সহানুভূতিশীল হয়েছি এবং তার পক্ষ নিয়ে অনেক কথা বলেছি, অনেক লিখেছি। কারণ একটা পর্যায়ে এসে বিচারপতি সিনহা এবং আওয়ামী লীগ মুখোমুখি দাঁড়ানোতে শেখ হাসিনাকে বিচারপতি সিনহা আমাদের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছিল। কিন্তু বিচারপতি সিনহার হাত দিয়েও অনেক রায়, এই যুদ্ধ অপরাধের মামলার রায় সহ অনেক অনেক বিতর্কিত রায় হয়েছে, যেটা এই খায়রুল হকের থেকে কোনো অংশে কম না। আর এই সর্বশেষ বিচারপতি পর্যন্ত এমন বিচারপতি খুঁজে পাবেন না যারা শেখ হাসিনার আজ্ঞাবহ হয় নাই। সুতরাং তারা সবাই দায়ী, সবচেয়ে বেশি দায়ী হচ্ছে খায়রুল হক। বর্তমান বিচার বিভাগে ওই ফ্যাসিবাদের অনুসারী যারা আছে তারা কেউ কেউ ঘাপটি মেরে আছে, কেউ কেউ তাল মিলিয়ে চলছে, কিন্তু কোনো রকম একটু সুযোগ যদি তৈরি হয় যে এই সরকার তারা একটু বেকায়দায় পড়ে, তাহলে দেখবেন তারা কিভাবে আবার মানে কচ্ছপের মাথার মতো আবার বের করে স্বরূপে আবির্ভূত হবে। আর যদি এই সরকার ওই রকম বেকায়দায় না পড়ে, একটা নির্বাচন হয়, নির্বাচিত কোনো সরকার দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেয়, তখন তারা প্রাথমিকভাবে হয়তো ওই শক্তির সঙ্গে হাত মিলিয়ে চলতে পারে, কিন্তু আখেরে গিয়ে তারা ওয়ান্স আওয়ামী লীগ এবং দালাল, সে আবার ভেতর থেকে চেঞ্জ হয়ে সে যে ভালো মানুষের রূপান্তর হবে এই আশা না করাই ভালো। সুতরাং যারা সাময়িক লাভের জন্য এদেরকে সঙ্গে নিচ্ছেন শক্তি বৃদ্ধির জন্য, তারা ভুল করছেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাহি নেওয়াজ খান, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত শেখাওয়াত। এলাহি নেওয়াজ খান, আজ 24 জুলাই। গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এডিটর্স গিল্ড বাংলাদেশ এর ব্যানারে 37 জন কোট আনকোট তেলবাজ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
এবং সবাই শেখ হাসিনাকে ওই সাংবাদিকরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে তাকে গ্রেপ্তারের পরামর্শ দিয়েছিলেন। তারা বলেছিলেন যে ডক্টর ইউনূসই এই আন্দোলনের উস্কানিদাতা। এবং মত বিনিময় সভায় সাংবাদিকরা আরও বলেছিলেন যে আন্দোলনকারীরা ছাত্র নয়, সবাই সন্ত্রাসী। নাহিদ, হাসনা, সার্জিস সহ নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের গ্রেপ্তার করতে বলেছিলেন তারা। একই সঙ্গে তারা আরও বলেছিলেন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার জন্য, বলেছিলেন কারফিউ জারি করার জন্য, বলেছিলেন আল জাজিরা নিষিদ্ধ করতে এবং মাদ্রাসাগুলোর উপর কঠোর নজরদারি বাড়াতে। এবং আরেকটা পরামর্শ তারা দিয়েছিলেন, সেটি হলো বিরুদ্ধ মিডিয়াকে যাতে শায়েস্তা করা হয়। কি বলবেন? সংবাদপত্রের যারা কাজ করেন সর্বকালে সর্বযুগে সরকারের সাথে একদল লোক থাকে, সাংবাদিক হোক, বিচারক হোক, আমলা হোক, শিক্ষক হোক, যেই হোক, সেই মানে সুবিধাভোগী লোকেরা থাকে, যে পেশার লোক হোক না কেন। আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং প্রত্যেকটা পেশায় আমরা বিভক্ত হয়ে আছি। এমন কোনো পেশা নাই যে পেশাতে আমরা বিভক্ত নয়। 24 তারিখ দীর্ঘ 15 বছরের যে অব্যাহত যে ফ্যাসিবাদী শাসন, তার একটা মানে চূড়ান্ত পরাজয়ের জায়গা এটা। 5ই আগস্ট বলেন কি 5 আগের সময় তার পরাজয়ের একটা জায়গা, একটা সময় সেটা। আমি যেটা মনে করি যে এই যে গণহত্যাটা হলো, যেভাবে আভাসে হোক, ইম্বিকিতে হোক, যেভাবেই হোক না কেন, যারা এই গণহত্যাকে সমর্থন বা সরকারকে সমর্থন করেছে তারা কোনো না কোনোভাবে হত্যার সঙ্গে হত্যার অন্তর্ভুক্ত, হত্যাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। পৃথিবীতে বহু দেশে এই ধরনের গণহত্যার যে আন্তর্জাতিক বিচার হয়েছে তাতে দেখা গেল যে বিভিন্ন পেশার লোক, ইভেন সাংবাদিকরাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকেও আওতায় আনা হয়েছে। এখন আমরা যেটা চাচ্ছি যে আমাদের থেকে অনেক বেশি যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, এই 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 যে বিপ্লবের পরে যারা সরকারে বসছেন, তাদের দায়িত্ব ছিল অনেক অনেক বেশি এসব বিষয়ে। তারা না পারলে লোক জোগাড় করতে পারলাম। আজকে 1 বছর পরে কেন বাংলাদেশ টেলিভিশনে বসে তো আপনাকে বা আমাদের এই আলোচনা করতে হবে? এই ফয়সালা তো আরো অনেকে হওয়া উচিত ছিল। সায়ন্ত শাখাওয়াত, আমরা আলোচনা করছিলাম 24শে জুলাই নিয়ে, গত বছরের 24শে জুলাই, যেটা বলছিলাম যে ওই দিন 37 জন তেলবাজ সাংবাদিক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন এবং তারা যে কথাগুলো বলেছেন সেটাই উল্লেখ করেছেন। এবং সেখানে আমি কয়েকজন নাম ধরেই বলি। শ্যামল দত্ত বলেছিলেন যে ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করুন। নঈম নিজাম বলেছিলেন দাড়িওয়ালারা নাশকতায় যুক্ত। জুলফিকার রাসেল বলেছিলেন ঢাকার প্রবেশপথগুলো মাদ্রাসায় ভরপুর। মুজাম্মেল বাবু বলেছিলেন প্রফেসর ইউনূস আন্দোলন উস্কানিদাতা। আল জাজিরা নিষিদ্ধ ও বিরুদ্ধ মিডিয়াকে শায়েস্তা করুন। জবাবে শেখ হাসিনা কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এখানে আপনারা ভালো ভালো তথ্য দিয়েছেন, এগুলোকে কন্টেন্ট আকারে তৈরি করে ছড়িয়ে দিন। কি বলবেন? জি, আপনি যেই তথ্য দিলেন 24 জুলাইয়ের কথা, গত বছর এই 24 জুলাইতে আমি জেলে ছিলাম বলে প্রত্যক্ষভাবে তাদের এটা শোনার সুযোগ আমার হয়নি। আমার কান তাদের এই নিপীড়নমূলক বক্তব্য থেকে রক্ষা পেয়েছে। কিন্তু এইটা দীর্ঘদিন ধরে তারা যা বলছিল সে একই কথার প্রতিধ্বনি। যাদের নাম বললেন এদের প্রত্যেকের মুখে বহু বছর ধরেই শেখ হাসিনার কাছে যে তার যে প্রেস কনফারেন্সের নামে যে তৈলমর্দনের সভা বসতো, সেখানে আমরা এইরকম ভাষাই সবসময় পেতাম। আগের আমলে যেরকম রাজকবিদের যে সভা কবি থাকতো, তার কাজই হলো রাজার গুণকীর্তন করে কবিতা গান বানানো এবং সে কবিতা শোনানো। ঠিক শেখ হাসিনা এসে সেরকম সেই রাজ সাংবাদিকদের একটা বহর তৈরি করেছিল। তারা ওইখানে যেত শুধু তার মনোরঞ্জনের জন্য সেই কথা বলতে। আশ্চর্যজনক হলো তারা ধরেন কেউ কেউ প্রলোভনে পড়ে, কেউ পরিস্থিতিতে পড়ে, কেউ ব্যক্তিগত লাভ লসের হিসাব করে, কেউ আবার কোন পদক পেল নানান কারণে হয়তো পদচ্যুত, তাদের পদস্খলন হয়েছে, সেটা মানলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই এডিটর গিল্ডের এই এডিটর গিল্ডসের কোনো সদস্যের আমি গিল্টি ফিলিংস এখন পর্যন্ত দেখলাম না। তারা ওই গিল্ড নিয়েই আছেন। মনে হয় যেন একদম আস্তরণ দিয়ে রেখেছে, যে মিথ্যার উপর একটা আস্তরণ দিয়ে রেখেছে, ওই মিথ্যাটা তারা কোনোভাবেই আর মুছতে পারবে না। এবং এদের মধ্যে যারা পালিয়ে গেছেন তাদের অনুশোচনা নেই। এদের মধ্যে যারা পালিয়ে গেছেন তাদের
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেখলে সেটাই মনে হয়। হ্যাঁ, সাধারণত মানুষের একটা সাধারণ ফিলিংস আছে না, তারা মনে করে কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, শিক্ষক এরা একটু শিল্পী, এরা একটু মানবিক হয়, একটু মনটা একটু নরম। তারাও কখনো কখনো ভুল করে বসে, ভুল তো হয়ই মানুষের, কিন্তু একসময় তারা আবার অনুতপ্ত হয় সহজে অন্যদের তুলনায়। রাজনীতিবিদ বা অন্যান্য বিভিন্ন প্রশাসনের লোক কিংবা ধরেন বিভিন্ন ফোর্স এদের যারা যুক্ত, তারা মনটা শক্ত হয় একটু এইসব দাঙ্গা হাঙ্গামা নিয়ে কাজ করা, দমন করা নানান কারণে। কিন্তু লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক এদের মনটা একটু নরম হয় এবং একসময় ভুল করলেও ভুল বুঝতে পেরে তারা অনুশোচনায় ভোগে, আত্মগ্লানিতে ভোগে, তাদের একটা গিল্টি ফিলিংস তৈরি হয়। কিন্তু এই এডিটর গিল্ডস এমন একটা গিল্ড, তারা সেই গিল্ডের কোনো গিল্টি ফিলিংসই আমি দেখলাম না। কারোর মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই যে হ্যাঁ, শেখ হাসিনা এইভাবে লেথাল উইপনের ব্যবহারের অর্ডার দিয়ে এই শিশু নারী সহ এই এতগুলো মানুষ মারল। এটা আমরা তখন প্রত্যক্ষভাবে জানতাম না, এটা ঠিক হয়নি। শেখ হাসিনা শুধু ক্ষমতায় থাকবার জন্য নিজের দেশের নারী পুরুষ বা সবাইকে নির্বিচারীভাবে হত্যার হুকুম দিল, এটা তার ঠিক হয়নি। শেখ হাসিনা নির্বাচনের অধিকার মানুষকে না দিয়ে ক্ষমতায় থাকবার জন্য, লুটপাট করবার জন্য এত কিছু করেছে, আমরা এতটা জানতাম না, আমরা তাহলে সমর্থন দিতাম না। আমাদের এটা উচিত হয়নি, আমাদের ভুল হয়েছে, আমরা ক্ষমা চাই বা ভবিষ্যতে আমরা এর প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। এইরকম একটা কথা যদি কোনো একজন সাংবাদিকের কাছ থেকে আমি শুনতাম, তাহলে বুঝতাম যে তাদের বিবেক আছে, গিল্টি ফিলিংস আছে, ভেতরে একটু হলেও মনুষ্যত্ব অবশিষ্ট আছে। আসলে শেখ হাসিনা যেমন অমানুষ ছিল, যেরকম সে খুনি ছিল, এই খুনির অমানুষের যে মানসিকতা, সেটা সে সবার মধ্যে প্রবাহিত করে দিয়ে এইসব সাংবাদিক নামধারী যাদের কথা বললেন, তাদেরকে সমানভাবে অমানুষ বা দানবে পরিণত করেছিল। সায়ন্ত স্বাগত, 2024 সালের 24শে জুলাই, 2025 সালের 24শে জুলাই, 1 বছর হয়ে গেল। আপনি কি মনে করেন যে মিডিয়ার সেই দুষ্ট চক্র পরিবর্তন হয়েছে? না, পরিবর্তন হয়নি। কেন হলো না? পরিবর্তন হয়নি, এই দায় এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার এবং তাদের সমর্থিত যে সরকার, তাদের প্রত্যেকের নিতে হবে। তার মানে আপনি বলতেছেন সবারই? সবার কারণ এই অর্থে যে এইখানে অনেকগুলো পথ পদ্ধতি ছিল এটা কারেকশনের। শুরু থেকে আপনার অনুষ্ঠানেও বহুবার বলেছি, অন্য টেলিভিশনে বলেছি, লিখেছি যে এক হলো সরকারের তরফ থেকে এই সংবাদ মাধ্যমে শুদ্ধি অভিযান চালানোর জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা দরকার ছিল। কারণ একটা সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে কেন? আসলে চতুর্থ স্তম্ভ হলেও বাকি 3টে স্তম্ভকে পরিচালনা করবার জন্য সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হচ্ছে একটা দেশের সরকারের যে অন্যায্য আচরণ, অমানবিক আচরণ, অগণতান্ত্রিক আচরণ, মানবাধিকার লঙ্ঘন, মানুষের অধিকার লুণ্ঠন করা, সমস্ত কিছু মানুষের আমরা সরকারের সমালোচনা করছি, ঠিক আছে, আপনি যেটা বলেছেন ঠিক আছে, কিন্তু আরেকটা বড় অভিযোগ তো রয়েছে। সেটি হলো এই ফ্যাসিস্টের দূষর সংবাদ মাধ্যমগুলোকে বা মালিকদেরকে সহায়তা করছে কারা? সহায়তা করছে বাংলাদেশের প্রধান দল বিএনপি, এমনকি জামাত ইসলামও রয়েছেন, এমনকি দুদল মিলিয়েও কাকে কাকে সহযোগিতা করছে। যেহেতু এত গুরুত্বপূর্ণ এই সংবাদ মাধ্যমটা, তাহলে তাকে কারেকশন না করলে আপনি যতই সংস্কার করেন রাষ্ট্র ব্যবস্থা তো ঠিকভাবে চালাতে পারবেন না। তাহলে সেই কারেকশনের জন্য সরকারের তরফ থেকে যদি কমিটি করে ফ্যাসিবাদের সময় কারা কারা কোন হাউজের প্রকৃত অর্থে অপরাধ করেছে, কারা কারা ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অথবা সংবাদ মাধ্যম থেকে তাদের সাময়িক হলো বিরত রাখা, এটা সরকারের তরফ থেকে একটা বিশেষ কমিটি করে করা যেতে পারত। সরকার যদি নাও করে থাকে, বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো নিজস্ব উদ্যোগে প্রত্যেক হাউজে কমিটি করা উচিত ছিল যে আমাদের হাউজে এরা অপরাধ করেছে বলে আমাদের দৃষ্টিতে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আপাতত আমরা এইখানে আমাদের হাউজের কার্যক্রম থেকে বিরত রাখছি। তৃতীয়ত হলো সাংবাদিকদের যে সংগঠনগুলি আছে, সেই সংগঠনগুলির দায় আছে। সেই সংগঠনের মধ্যে যারা ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা নিয়েছিল এবং যারা ফ্যাসিবাদ আবার ফিরে আসুক বা ফ্যাসিবাদের দোসররা এইভাবে রং পাল্টে অথবা কারোর সঙ্গে হাত মিলিয়ে সংবাদ মাধ্যমে আবার এইভাবে দাপট দেখাক, আবার ভুয়া রিপোর্ট করে কাউকে বিপদগ্রস্ত না করুক, রাষ্ট্রকে ভিন্ন দিকে প্রবাহিত করবার ষড়যন্ত্র করতে না পারুক, সেই জন্য তারাও যদি মনে করতো যে এইরকম একটা তারা
নির্মোহ একটা তালিকা করবে এবং সেই তালিকা দিয়ে সরকারের প্রতি চাপ প্রয়োগ করবে, হাউস মালিকদের প্রতি চাপ প্রয়োগ করবে যে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, এদেরকে আপনাদের নিবৃত রাখতেই হবে। আমি কোনো পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি, ফলে দায় সব পক্ষে নিতে হবে। দুষ্ট লোক তো সবসময় দুষ্টুমি করতে চাইবেই, তাদের অস্থিমজ্জায় হচ্ছে দুষ্টামি, তাদের অস্থিমজ্জায় দালালি, তারা রাষ্ট্র ব্যবস্থার নানা রকম সুবিধা ভোগ করতে চায় অবৈধভাবে। এইটা এদেশের অনেক মানুষের স্বভাবে পরিণত হয়ে গেছে। তাহলে সেইখানে আপনি যারা দুষ্ট তাদের দিকে আঙ্গুল শুধু না তুলে এই গণঅভ্যুত্থানের পরে এটা পরিবর্তন করবার দায়িত্ব যে স্টেক হোল্ডার যারা ছিল, মোটা দাগে যে 3টা গ্রুপের কথা আমি বললাম, এর বাইরেও আরো অনেক আছে, বিস্তারিত আলোচনা আপনি পাবেন। তারা কি করলো, আমরা কি করলাম? এলাইনওয়াজ খান, আমরা লক্ষ্য করছি আসলে মিডিয়াতে যারা কাজ করছেন এদের অনেকেই সেই পুরনো লোকেরা রয়েছেন। উপরে যেটা বলেছেন অনেক প্রতিষ্ঠানের মতো উপরে কিছু লোক পরিবর্তন করে দেওয়া হয়েছে, কিন্তু ভেতরে তারাই রয়ে গেছেন, যার কিছু ফলাফল আমরা মাঝে মধ্যে টের পাই। যেমন সচিবালয় ঘেরাওয়ের ব্যাপারে বিভিন্ন পত্রিকায় কি করেছে, তারা বলেছে 2 জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্ররা এই ধরনের আন্দোলনে গিয়েছে। বিষয়টা তো তা নয়, সেখানে ছাত্রলীগের সরাসরি অংশগ্রহণ ছিল। আমরা বেশ অনেক বছর হলো, প্রায় মনে হয় গত 20 বছর ধরে ক্রমান্বয়ে আমরা যে পেশাদারিত্ব, যেটা সংবাদপত্রের যে পেশাদারিত্ব থেকে আমরা কিন্তু অনেক দূরে চলে গেছি এবং মূলত সংবাদপত্রে একটা চাকরির মতন হয়ে গেছে যেটা করে। আর একটা হলো যে যেহেতু পেশাদারিত্ব নাই, সে কারণে আমাদের এই মধ্যবিত্তের যে সন্তানেরা আমরা যারা সংবাদপত্রে আসছি, তখন আমাদের কাছে একমাত্র চিন্তা হয়ে যায় কিভাবে মানে ওই যে আমাদের সন্তানেরা যেন দুধে ভাতে থাকে, এরকম একটা চিন্তা আমাদের মাথার মধ্যে। সেটা করতে গেলে খুব ক্ষমতার কাছে থাকতে হয়। আমরা তো সবসময় বলে আসছি যে রাজনৈতিক দল হলো উপরিকাঠামো, উপরিকাঠামোতে যখন ঘুণ ধরবে, পচন ধরবে, অবশ্যই নিচের সমস্ত অর্গানগুলিতে তার প্রভাব পড়বে। সংবাদপত্র সাংবাদিকরা তার থেকে আলাদা কিছু না। আজকে যে আমরা বিচার বিভাগের কথা বললাম, আমরা তো কল্পনাই করতে পারি না যে বিচার বিভাগ হইতে পারে। আজকে আমরা প্রশাসনের কথা বলছি, একই ব্যাপারই তো, আলাদা কিছু না তো আমার। সুতরাং উপরিকাঠামোতে যেহেতু সংবাদপত্রকে কিন্তু এলাইনওয়াজ খান একটু আলাদা করে দেখে। আলাদা করা যাচ্ছে না এই কারণ যেহেতু আসলে একটা অমানবিক রাষ্ট্র আমরা তৈরি করে ফেলেছি 54 বছর ধরে। অমানবিক রাষ্ট্র আমরা করে ফেলেছি এটা, এবং সেখানে আমাদের সামনে মানে যেটাকে বলা হয় যে আমি বলি যে আমরা যে ভোগবাদের কথা বলি, আমাদের যে দেশে পরিপূর্ণ একটা রাজনীতি শাসিত সমাজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং রাজনীতি শাসিত সমাজের মূল শক্তি হচ্ছে ভোগবাদ। এই রাজনীতি শাসন, এই ভোগবাদ, এই লোভ, আমরা প্রত্যেকটা লোক ধনী হতে চাচ্ছে। সমাধানটা হলো একটা গণতান্ত্রিক সমাজ, যে সমাজে ন্যায় বিচার থাকবে। বহু বছর ধরে এদেশের লোক ন্যায় বিচার থেকে বঞ্চিত, একটা যেটাকে আমরা বলি আইনের শাসন থেকে বঞ্চিত। বিশেষ করে ভোটাধিকার হলে এবং ভোটাধিকার, ন্যায় বিচার, যারা আগামীতে ক্ষমতা আসবেন তাদের এই শিক্ষা নিতে হবে যে আমরা আর কখনোই ফ্যাসিবাদে ফিরে যাব না। সুতরাং আমি বলি যে একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের মূল কথা। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে আবার আমরা ওই একই অবস্থার দিকে আমরা যাচ্ছি। একটা বিপ্লব যে হয়ে গেল, কি বিপ্লব বলতে একটু দ্বিধা হয়, একটা গণ অভ্যুত্থান ঘটে গেল, তার থেকে যে শিক্ষাগুলি আমরা নেওয়ার দরকার ছিল 1 বছরের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা ভুলে গিয়েছি সব কিছু। এই যে 2 জন উপদেষ্টা ইয়েতে গেলেন, মাইলস্টোনে গেলেন, যাই তারা যে ঘেরাও হইলেন, হ্যাঁ, তাদের মিনিমাম খবর থাকা উচিত ছিল যে ছাত্ররা এখানে নাই, কারণ তাদের গার্জিয়ানরা পরের দিন ওখানে যেতে দেয় নাই। ওখানে অন্য লোকরা জড়ো হয়েছে যারা উদ্দেশ্যপূর্ণ ওখানে গেছে। সুতরাং আমরা মনে করি সরকার এইসব থেকে, এরা অনেকেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, যে করে অনেক কিছু বুঝতে পারেন না, এইসব ঘটনা তাদেরকে কারেকশনের দিকে নিবে, এবং পলিটিক্যাল পার্টি যে ভুলগুলি করছে তারাও কারেকশনের দিকে যাচ্ছে। আমি মনে করি যে অত হতাশ হওয়ার নাই, আমরা আগাই যাব। ডক্টর সায়ন্ত শাখাওয়াত, এটি ডেইলি পত্রিকায় গতকাল গোলটেবিল বৈঠক হয়েছে। পত্রিকাগুলো গোলটেবিল বৈঠক করে, কিন্তু সব মহলে আলোচিত হয় তা নয়।
কিন্তু এই বৈঠকটি নিয়ে আলোচনা চলছে নানান মহলে। কারণ যারা যেখানে কথা বলেছেন এরা সমাজের বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের কথাবার্তা মোটামুটি সবই ছিল সরকারের বিরুদ্ধে এবং নেতিবাচক, পুরোপুরি নেতিবাচক। এবং মজার ঘটনা, তারা এমন কথা বলেছেন কেউ কেউ যারা এই সরকারের বেনিফিশিয়ারি বটে। এবং আপনি জানেন বাংলাদেশে কিছু চরিত্র রয়েছে যারা সব সরকারের আমলেই বেনিফিশিয়ারি হন। এদের কেউ কেউ এখানে উপস্থিত ছিলেন এবং খুব সরবে অনেক কথাই বলেছেন। এবং এদের অনেকে ছিলেন এমনও যারা 111-এর সহযোগী ছিলেন, সক্রিয়ভাবে সহযোগী ছিলেন, তাদের বেনিফিশিয়ারি ছিলেন, বিদেশের প্রতিনিধি হিসাবে কাজ করেছেন, এমন ব্যক্তিরাও ছিলেন। সবচেয়ে বড় ঘটনা হলো এখানে এমন কিছু বক্তব্য আসে যে খুবই সেন্সিটিভ। যেমন একজন বলেছেন যে এই সরকারের ভেতর আরেকটি সরকার রয়েছে। এবং মজার ব্যাপার, উনি সরকার একটি বিশেষ কমিটিতে ছিলেন এবং কাজ করেছেন। কি বলবেন আপনি? এই গোল টেবিলটি হয়েছে দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলোর তত্ত্বাবধানে এবং সেখানে যারা কথা বলেছেন তার মধ্যে সরকারের ভেতরে সরকার এই কথাটি আলোচনায় এনেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। আরও অনেকেই কথা বলেছেন। প্রথম আলো এবং ডেইলি স্টার এটা অস্বীকার করবার কোনো সুযোগ নাই যে এই দুইটা পত্রিকার শক্তিমত্তা অনেক বেশি। এখনো আমরা তাদের পছন্দ করি বা না করি, সংবাদপত্র পড়তে গেলে এই দুইটা পত্রিকার দিকে আমাদের চোখ বুলাতে হয় তাদের অবস্থান এবং কোয়ালিটির কারণে। এদের ইনফ্লুয়েন্স মানুষের প্রতি বেশি বলে সেই ইনফ্লুয়েন্স খাটিয়ে যেরকম ভালো করার সক্ষমতা বেশি, খারাপ করার সক্ষমতাও এদের বেশি। সেই সক্ষমতা কাজে লাগিয়ে এই দুইটা পত্রিকা 111 আপনার প্রেক্ষাপট তৈরির পেছনে কাজ করেছিল, সেই অভিযোগ তাদের বিরুদ্ধে আছে এবং আমরা অনেকেই মনে করি তাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল। পরবর্তী সময় ডেইলি স্টারের সম্পাদক স্বীকারই করেছে, পরবর্তীকালে স্বীকার করেছেন এবং এরপরে বিভিন্ন সময়ে তারা তাদের মতো করে রাষ্ট্র ব্যবস্থাকে চালাতে চেয়েছে। যখনই রাষ্ট্র পরিচালকদেরকে তাদের মন মতো মনে না হয়েছে তখন তারা ভিন্ন রকম একটা প্লট তৈরির চেষ্টা করেছে। কিন্তু অ্যামেজিংলি এই সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন যারা দেশ চালাচ্ছেন, এদের বেশিরভাগ উপদেষ্টাদের বেশিরভাগের সঙ্গে এই পত্রিকার আলাদা একটা সখ্য আছে। হয় তাদের পত্রিকার লেখক অথবা তাদের পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা পাওয়া বা পদক পুরস্কার পাওয়া অথবা তাদের ব্যক্তিগত সম্পর্কের লোক, এই সংখ্যাটা এই সরকারের মধ্যে অনেক, প্রায় 9 জন। ফলে তার এমনকি সরকারের প্রধান যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার এই পত্রিকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেভারও অনেক সময় ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসেরও প্রধান উপদেষ্টারও এদের প্রতি একটা সহানুভূতি আমরা সবসময় লক্ষ্য করেছি। সেই রকম একটা সরকারের বিরুদ্ধে এইরকম কথা যখন এই পত্রিকার আলোচনায় আসে এবং আলোচনার পরে সেটাকে হেডলাইন করে ওই পত্রিকায় যে সরকারের ভেতরে সরকার, তাহলে সরকারের ভেতরে যেই সরকার, সেই সরকার কি এই পত্রিকার সঙ্গেই যুক্ত কিনা এবং এই পত্রিকার চাওয়াটাকেই তারা 111 মতো করে আবার প্রতিফলন ঘটাতে চান কিনা, সেই প্রশ্ন কিন্তু এখন কেউ কেউ তুলছেন। ফলে এই পত্রিকার পক্ষ থেকে এই আলোচনা এবং সেটাকে ফলাও করে প্রচার করাটা আমাদের এই সরকারের জন্য কিন্তু একটা অশনি সংকেত। সরকারের মধ্যে বিভেদ তৈরি করা, যে এই সরকারের মধ্যে সরকার আরেকটি সরকার মানেটা কি, এটাকে প্রকাশ্যে আনার অর্থ হলো যে সরকারের যে যারা সরকার চালাচ্ছে তাদের মধ্যে গ্রুপিং আছে, বিভেদটাকে উস্কে দেওয়া। তাহলে এদের মধ্যে বিভেদ হলে এই যে অন্য পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা, তাদের জন্য সুবিধা হয়, আওয়ামী লীগ পতিত ফ্যাসিবাদের জন্য সুবিধা হয়। সুতরাং এটা তারা বুঝে করুক বা না বুঝে করুক, এই সরকারের ক্ষতি করতে গিয়ে তারা দেশের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং এলাই নওয়াজ খান, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।